জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, কখনো কখনো জীবনে নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় দর্শক কেউ কেউ নিজেকে ফেমাস মনে করি, কিন্তু দর্শক আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে, আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস। দর্শক স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 3-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাসের এই আয়োজন মানে একটু ভিন্ন পর্ষা, ভিন্ন সারথি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও কিন্তু ব্যত্যয় ঘটছেন। আজকে দারুণ কিছু পারফেক্ট অতিথি আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সেই পারফেক্ট অতিথিদের সাথে অনেক আড্ডাটা জম্পেশভাবে দিতে চাই, তবে সেই সাথে রাখতে চাই আপনাকেও। কিন্তু আপনি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কিন্তু একই সাথে এই আয়োজনটি দেখতে পাবেন। ফলে সেখানে যে কোনো ধরনের মন্তব্য এবং প্রশ্ন কিন্তু জানতে চাইতেই পারেন আমাদের সাথে যুক্ত হওয়া অতিথিদের কাছে। আমি আপনার হয়ে সেই মন্তব্য এবং প্রশ্ন পৌঁছে দেবো আমাদের সাথে যুক্ত হওয়ার সারথিদের কাছে। ফলে আর দেরি নাই, এখনই লিখতে থাকুন আপনার যে কোনো ধরনের জানতে চাওয়া প্রশ্ন কিংবা মন্তব্য। তবে এই মুহূর্তে জানাতে চাই ঠিক কারা, কোন কোন পারফেক্ট অতিথিরা আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং কেনই বা ঠিক বলছি পারফেক্ট অতিথি, সেটা জানার জন্য একটু অপেক্ষা করতে হবে। তবে তার আগে আমি একটু জানাতে চাই আমাদের সাথে কারা যুক্ত রয়েছেন। আমাদের সাথে ভীষণ মানুষ, গুণী মানুষ, একজন আমার খুব পছন্দের একজন মানুষ, আমি যার ডায়লগ থ্রোয়িংয়ে মুগ্ধতা নিয়ে শুনি এবং দেখিও মাঝে মধ্যে তার কাজ, এত মুগ্ধতা নিয়ে শুনি, মানুষটা দুর্দান্ত। মীর রাব্বি ভাই, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছেন নিশ্চয়ই? খুব ভালো আছি। এবং আমি আসতে আমার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, ও আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা তোমাদের হোস্টকে, তারপর ও নিজেই বলছে যে তোমার ফেভারিট রেজা। তো আমি এসে মেকআপ রুমে জিজ্ঞেস করছিলাম যে রেজা আছে তো ঢাকায়, কারণ মানে আই স ইউ রিপোর্টিং ফ্রম সামওয়্যার এলস। সো থ্যাংক ইউ ডাকবার জন্য। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলে, বাট জীবন অন্যরকম আসলে। জীবন অন্যরকম আসলে। সো জীবন অন্যরকম, সেই জীবনের গল্পে নানান ধরনের বার্তা দেয়া থাকে, দাম্পত্য জীবনেও নানান ধরনের বার্তা থাকে। সেই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের আয়োজনে কথা বলবোই এবং জানাতে চাই আপনাদেরকেও। সেই জানানোর জন্য আমাদের সাথে যুক্ত রয়েছেন আরিয়ানা জামান, অভিনেত্রী। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো তো আছি, কারণ যে বললাম যে আজকে আমার পছন্দের একজন মানুষ আমার সাথে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন, ভালো না থাকার কোনো অবকাশ নেই। আমাদেরও খুব পছন্দের, একদম। সো দর্শক, এখানে কিন্তু শেষ নয়, আমাদের সাথে যুক্ত রয়েছেন দীপ। হ্যাঁ দীপ, অভিনেতা। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো, খুব ভালো। আপনাদের মতো দুর্দান্ত প্যানেল পেয়ে কে না ভালো থাকে বলেন? একজন উপস্থাপক হিসেবে এরকম চার্মিং একটা যদি অতিথি পাই, ভালো না থাকার কোনো উপায় নাই। তবে আমি আসলে এই ব্যাপারটা একটা পারফেক্ট কম্বিনেশনে দাঁড় করাতে চাই। কেন আসলে বারবার পারফেক্ট বলছি সেটা জানাবো। তবে মীর রাব্বি ভাই, আপনাকে দিয়ে একটা প্রশ্ন আমি শুরু করতে চাই, আমাদের একটা কমন প্রশ্ন। আপনি কি পারফেক্ট আর ইউ ফেমাস? এটা দুটো প্রশ্ন হয়ে গেল একসঙ্গে। পারফেক্ট আমি একদমই মনে করি না আমি পারফেক্ট। আমার অনেক ফ্লস, এবং প্রত্যেকটা মানুষেরই বোধহয় তার নিজের জীবনযাপনে অনেক ধরনের ফ্লস থাকে। সেটা কারোর কাছে খুব আপেক্ষিক, মানে পারফেক্ট ব্যাপারটাই তো আপেক্ষিক। আর ফেমাস, আমি একটু আগে আমরা বলছিলাম যে না আমি তো ফেমাস না, হয়তো এই অনুষ্ঠানে আসতে একটা সময় হয়ে যেতে পারি। সো আরিয়ানা যেমন একই প্রশ্ন, আমরা এটা কমন প্রশ্ন করে থাকি আমাদের সাথে যুক্ত হওয়া সারথীদের কাছে, এবং এই প্রশ্নটা এরকম থাকে যে আর ইউ ফেমাস। কিন্তু আমি আজকে এই আর ইউ ফেমাসের আগে একটা নতুন শব্দ যুক্ত করেছি, সেটি হচ্ছে পারফেক্ট। সো আপনি কি পারফেক্ট আর ইউ ফেমাস? আমার এই ক্ষেত্রে একটু সেম ক্যাটাগরি আনসার দিতে হবে, বিকজ আই অলসো বিলিভ দ্যাট কেউ আসলে পারফেক্ট না, এভরিওয়ান হ্যাজ ফ্লস। সো সবারই ভালো মন্দ দুইটা সাইডই আছে, সো নো ওয়ান ইজ পারফেক্ট। আচ্ছা, ভালো মন্দ, কিন্তু আপনি কি ফেমাস? আপনি এটা কি বিশ্বাস করেন যে আপনি ফেমাস? না, এখন পর্যন্ত ওইভাবে হতে পারিনি, ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আমি আপনার এই কথায় একটা দুর্দান্ত 2-3টা লাইন যুক্ত করব, তবে তার আগে আমি দীপকে একটু প্রশ্নটা করে আসি। আর ইউ ফেমাস? পারফেক্ট আর ইউ ফেমাস? পারফেক্ট আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ না যার যার মতো করে পারফেক্ট। আর ফ্লজ আসলে মানুষকে বিউটি করে তোলে। ফ্লজ আসলে মেইন বিউটিটা। আই থিঙ্ক বলিউডের একজন অভিনেত্রী আছে কাজল, ওনার যে নানি, উনি একটা ইন্টারেস্টিং কথা বলতো যে ওনার বাম চোখটা না ডান চোখটা জানি একটু বাঁকা না কিরকম জানি, ওইটাই ওনার চেহারা সবচেয়ে মানে বিউটিটা বের হয়ে আসে। ওইটাই আমার কাছে মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ফেমাস, আই থিঙ্ক ফেম ডিপেন্ড করে
বাট অতটা না, বাট কিছুটা ডেফিনেটলি। অফকোর্স, এবং আপনারা সবাই এত বিনয়ীভাবে বললেন আপনারা ফেমাস না, একটু বিনয়টা আমি নিতে চাই, অফকোর্স নিতে চাই, কিন্তু এখানে একটা মানে আমার সাপ্লিমেন্ট ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে এই প্রোগ্রামের শুরুতে একটা ক্লারিফিকেশন দেই যে আমরা বিশ্বাস করতে চাই এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ, এবং সেটা শুধুমাত্র তার কাজের জন্য। সো কাজটা আসলে দিন শেষে আলাদা করে, এবং আপনি যখন কাজ করেন সেটা যদি ইম্প্যাক্ট ফেলে, সেটা যদি আমাকে হাসায়, সেটা যদি আমাকে কান্না দেয়, তাহলে সেটা কাজ, এবং সেটা আমাকে প্রভাবিত করছে, এবং ওই কাজটা বাংলাদেশের, ইউ আর পার্ট অফ বাংলাদেশ, সো ইউ আর ফেমাস। মোটিভেটিং ছিল, এত দূর ছিল আর ক্যাচ করতে পারি না, মানে ইন্ট্রোটা সো মোটিভেটিং, মানে যে কোনো মানুষের জন্য কিন্তু খুব ইন্সপায়ারিং। কিন্তু আমি আজকে বলতে চাই আমরা আসলে পৃথিবীতে কেউই পারফেক্ট না, অনেক ডিসঅর্ডার থাকে, আমাদের ফ্লস থাকে, সেটা নিয়েই আমাদের জীবনটাকে চালাতে হয়। তবে সেই জীবনে অনেক সঙ্গী থাকে, তাদেরকে আমরা নানানভাবে অভিহিত করি, কখনো পার্টনার বলি, প্রেমিক বলি, সঙ্গী বলি, কখনো ওয়াইফও বলি। সো দর্শক, আমি বলতে চাই পারফেক্ট ওয়াইফ কেন বলছি, কারণ আমরা একটা কাজ নিয়ে আসছি যেটা 2 ঘন্টা পরে রিলিজড হচ্ছে, এক্স্যাক্টলি মাত্র 2 ঘন্টা পরে চরকিতে আসছে পারফেক্ট ওয়াইফ। সো চরকিতে আসছে পারফেক্ট ওয়াইফ, আপনি সেখানে গেলে দেখতে পারবেন। আজকে আমাদের যে আলোচনাটা শুরু হলো, ঠিক আর 2 থেকে 3 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, তারপরে আপনি এই আলোচনার যে রসদটুকু সেটা আসলে পাবেন। তবে সেই রসদে আমরা আসলে ঢুকতে চাই আরিয়ানা, এই যে রসদটা বললাম, আসলে এটার মধ্যে কি আছে, আমি কেন দেখবো, এবং চরকিতে ঢুকতে গিয়ে আমার এই কন্টেন্টটা দেখতে হলে টাকা খরচ করতে হবে, কেন আমি টাকা খরচ করে আপনার কন্টেন্ট দেখবো? কন্টেন্টটা অডিয়েন্স কি জন্য দেখবে সেটার পিছনে বড় একটা রিজন হচ্ছে স্ক্রিনে যতক্ষণ কন্টেন্টটা অডিয়েন্স দেখবে বোর হবে না। সো লাইক ইটস এ ফানি কন্টেন্ট, কমেডি আছে, ইমোশন আছে, সো অডিয়েন্স বোর হওয়ার সুযোগটা পাবে না। আর আমার মনে হয় সার্থকতাটা হচ্ছে ওই জায়গায় যখন অডিয়েন্স স্ক্রিনের দিকে, মানে অডিয়েন্সকে স্ক্রিনে আটকায় রাখার ব্যাপারটা আছে কন্টেন্টটার মাঝে। সো হোপ ফর দ্য বেস্ট। কিন্তু অডিয়েন্স কেন আটকে থাকবে এটার মধ্যে? বিকজ অডিয়েন্স বোর হবে না, পর্যাপ্ত পরিমাণে এন্টারটেইনমেন্ট আমরা দিতে পেরেছি। আচ্ছা, শুধুই কি এন্টারটেইনমেন্ট থাকছে, নাকি আমার গল্প বলছেন, আমার পাশের মানুষটার গল্প আপনারা বলছেন? আমার মনে হয় যে পারফেক্ট ওয়াইফ হচ্ছে যে সবার গল্প, কারণ আমরা সবসময় নিজেদের ফ্লস থাকলেও আমরা আরেকটা মানুষের পারফেকশন খোঁজার চেষ্টা করি। তো আমাদের গল্পের জার্নিটা অনেকটা এরকম যে আমরা ভুল থাকতে পারি, কিন্তু অন্যজন পারফেক্ট হবে এবং খুঁজবো, এটারই জার্নি। এবং গল্পটা খুব দুর্দান্ত। সেলিম ভাইয়ের ডিরেকশন, দ্য গ্রেট গিয়াসউদ্দিন সেলিমের ডিরেকশন, এবং আমি বলবো যে সবার অদ্ভুত ভালো পারফরমেন্স, ম্যাজিক্যাল ডায়লগ, খুবই ইন্টারেস্টিং কিছু সিন যেগুলো আমরা নিজেরা করতে চাই। বিকজ আমার আর রাব্বি ভাইয়ের খুব মজার একটা সিন আছে, আমরা ব্যাবিটাকে বলতেছিলাম যে খুবই মজার একটা সিন আছে, যে আমরা একটু মারামারি করি একটা সিনটাতে, বাট ইটস ভেরি ইন্টারেস্টিং। একটু মারামারি করি, সো খুব মজার সিন আছে, যার কারণে দেখবে। সো রাবি ভাই, আমি একটু ফিরতে চাই আপনার কাছে। ছোটবেলার একদম বুঁদ হয়ে থাকা সিনেমা মনপুরা, স্বপ্নজাল, গুনিন, তারপর পাপপুণ্য এবং কাজল রেখার মতো অসংখ্য কাজ, ভালো ভালো কাজ যিনি করেছেন গিয়াসউদ্দিন সেলিম, আপনি যেমনটি বলছিলেন তারই করা কাজ, এবং সেটি আপনারা ব্যবহার করছেন ব্র্যান্ডিং হিসেবে ফ্ল্যাশ ফিকশন। এর মধ্যে কি বুঝি? আমি তো খুবই সাধারণ মানুষ, আমিও খুব সাধারণ একজন মানুষ। এটা বোধহয় চরকির একটা কনসেপ্ট, যে ওরা ছোট ছোট 40-50 এরকম ডিউরেশনের কিছু কন্টেন্ট, সেটাকে ওরা ফ্ল্যাশ ফিকশন বলছে। আর তার আগে আপনি যেটা বললেন যে গুণী নির্মাতা, আমাদের সেলিম ভাই তো আসলে লিভিং লেজেন্ড বলতে গেলে। এবং আমার মনে আছে আমি তখন অনেক ছোট, মনপুরা যখন রিলিজড হয়েছে এবং একটা বিপ্লবের মতো হয়ে গেল, সিনেমা বিপ্লবের মতো। এবং আমার কাছে মনে আছে যে আমরা কাকরাইলে সেই অফিসে আমরা যেতাম, আমি সেলিম ভাইয়ের সঙ্গে অনেক কানেক্টেড অন্যভাবে। সেলিম ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, তার আন্ডারে আমি কাজ করতাম, গোলাম ফারুক, তো আমরা একভাবে কানেক্টেড ছিলাম। তো আমার ওই সময়ের সেই উন্মাদনাটাও মনে আছে যে সেলিম ভাই আসলে তখন সিনেমার একটা জার্নির মধ্যে একটা অন্যরকম মাইলস্টোন তৈরি করলেন, একটা সিনেমার যাত্রাই ঘুরিয়ে দিলেন বলা যায় ওই সময়। তো সেই সেলিম ভাইয়ের সঙ্গে কাজ করছি, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। এবং এটা দীপ ভাই যেটা বলছিলেন যে খুব স্যাটায়ার, কমিক, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা থট প্রভোকিং একটা জায়গা থাকবে, যে আমাদের চারপাশের গল্প, আমাদের গল্প, আমাদের দৃষ্টিভঙ্গির গল্প আসলে এটা। মানে এটা দেখে আমরা যে ফান বা মজা যেটাই বলি না কেন, তার সঙ্গে আমার মনে হয় যে মানুষের ভাবনার জায়গাতে কোনো না কোনো পরিবর্তন বা একটু চিন্তার খোরাক যোগাবে। আর না, একটু ফিরতে চাই আপনার কাছে। চলমান চিত্র বা চলচ্চিত্র আমরা যখন বলি, সেটি আসলে ব্যাপ্তি, পরিসরটা অনেক বিশাল,
এবং গিয়াসউদ্দিন সেলিম ওইটাতেই অভ্যস্ত, আমরা ওনাকে ওভাবেই পেয়েছি। Right. কন্টেন্ট যখন বলছি এবং চরকির দেয়া ফ্ল্যাশ ফিকশন যখন বলছি, সো একটা লিমিটেড টাইপের মধ্যে, সো ওনার যে জনরা উনি যেটাতে অভ্যস্ত সেটার সাথে থেকে একটু কন্ট্রাডিক্ট করে ব্যাপারটা। সো এমন একটা মানুষের সাথে কাজ করতে গেলে যেটা হয় যে তিনি আসলে বিশাল চিন্তা করবেন, চলচ্চিত্র তো মানে উনি চিন্তা করেন বিষয়, তখন কি আপনার সাথে কোনো ধরনের ডিসঅর্ডার তৈরি হয় কাজটা করতে একজন অভিনেত্রী হিসেবে? আমি ফার্স্ট অফ অল যখন আমাকে মানে কাস্টিং এর জন্য ডাকা হয়, সো আই ওয়াজ থিংকিং সেলিম ভাই খুব রুড একটা পারসন হবে, আচ্ছা। বিকজ অনেক সিনিয়র। সো আমার মনে হয়েছে যে মানে বকাবকি করবে, রুড পারসন হবে। হ্যাঁ, বুড়া বললেন সেলিম I didn't mean that, but ছোটবেলা থেকে ওনার ছবি দেখে বড় হয়েছি, সো আমি I was thinking আচ্ছা উনি খুব রুড হবে, তো আমি খুব একটা ভয়ে ছিলাম। এরপর যখন সেটে কাজ করতে গিয়েছি, কাজ করেছি, তখন একটা সেলিম ভাই আসলে জানে যে আর্টিস্টের কাছ থেকে কিভাবে অভিনয়টা তুলে নিয়ে আসবে, সো কমফোর্ট জোনটা পেয়েছি। কিছু কিছু জায়গায় বকা খেয়েছি, বাট ইটস ফাইন। মানে ডিসঅর্ডারটা হয়নি না, উনি সুন্দরভাবে কাজটা তুলে নিয়ে এসেছে। স্পেশালি যদি আমি আমার কথা বলি, আমার কাছ থেকে অভিনয়টা সুন্দরভাবে উনি বের করে নিয়ে এসেছে অ্যাজ এ ডিরেক্টর। আমার যতটুকু জানা আপনার সাথে মনে হয় সেলিম ভাইয়ের আগে কাজ হয়েছে, রাইট? সো ওই কাজটার মধ্যে আর এই কাজটার মধ্যে পার্থক্যর জায়গাটা কোন জায়গায়? মানে কেন স্পেসিফিকভাবে আপনি এই পারফেক্ট ওয়াইফটাকে ভালো বলতে চান? সেলিম ভাই যখন আমাকে সেলিম ভাইয়ের সাথে আমার এইটার খুব ইন্টারেস্টিং ছিল। সেলিম ভাই আমাকে ফোন দিয়ে বলছে, শোন আমি একটা কাজ করতেছি, করবি? আমি বলছি কি সেলিম ভাই? তাহলে আই গল্প বলি, শোন। সেলিম ভাই এভাবে কথা বলে, আই চলে গেলাম। তো সেলিম ভাই প্রথমে আমার গল্পটা বললো, বলার পর আমি চুপ ছিলাম অনেকক্ষণ। বলছি কি হয়েছে, ভালো লাগে নাই তোর? সেলিম ভাই এমনি বলে, ভালো লাগে নাই তোর? আচ্ছা না সেলিম ভাই, আমি এই টুইস্টটা এক্সপেক্ট করিনি, এবং এত ইন্টারেস্টিং গল্প, এত কন্টেম্পোরারি, এত মডার্ন বা নেক্সট আমরা যেটা দেখতে চাচ্ছি, এই গল্পটা যে আপনি এত সহজে বলে ফেলবেন এটা আমি ভাবিনি। অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে, কারণ যে টুইস্টটা নিয়ে আমরা কথা বলছি সেটা আসলে ফিউচার ডিফাইন করে, বা আমরা ফিউচারটা দেখছি বা সামনে আসবে। তো সেলিম ভাই সবসময় আধুনিক, খুবই কন্টেম্পোরারি সবসময়। সেলিম ভাই তো আসলে টেলিভিশন থেকে শুরু করেছেন, তারপর সিনেমা করেছেন, আবার এই যে ফ্ল্যাশ ফিকশনে কোথায় ছিলেন না উনি? কোথায় ছিলেন না উনি রাইটার। সেলিম ভাই সুবিধা হচ্ছে রাইটার ডিরেক্টর, তো ওইটা অনেক সুবিধা ওই ধরনের ডিরেক্টর সাথে কাজ করতে গেলে, অনেক হেল্প করে। এবং সেলিম ভাই অ্যাক্টিংটা খুব ভালো বোঝেন। আর আলাদা এই কারণে, কারণ এর আগের কাজটা ছিল 3 Kisses, দ্যাট ওয়াজ আ ভেরি ডিফারেন্ট জনরার ওয়ার্ক। ওটা এজ ওয়াইজ অনেক কম ছিল, মানে ওইটা ছিল হচ্ছে টিনেজারদের গল্প। এটা একটু ম্যাচিওর, যে আপনার বয়স 27-28 বা বিয়ের পরের গল্প, একটু বিয়ের পরের দুইটা দম্পতির দুইটা কাপলের গল্প। সো ওর একটা কাপল, একটু এটা বলে দিই। ও আচ্ছা আচ্ছা, আমরা আপনার কাপলকে মিস করছি, যিনি বেড়াইতে আসেন। আমরা সবাই মিস করছি। আচ্ছা, ওনার কাপলটা আবার জাপানে এখন বলছে, ওনার কাপলের প্রতি আমার একটু নজর আছে। আপনার বাসায় বেড়াতে যায় কে? এই যে আমি আমার স্ত্রীকে নিয়ে বেড়াতে আসি আমার বন্ধুর বাড়িতে, সেখান থেকে গল্প শুরু হয়। হ্যাঁ, তারপরে কি যেন দেখলাম আমরা, ওই যে তারপর ওনার ওয়াইফের প্রতি আমার একটু আগ্রহ তৈরি। হ্যাঁ, সবার প্রতি আগ্রহ, অনেক আগ্রহ, সবার প্রতি ইন্টারেস্টেড। হ্যাঁ, আমরা দেখছিলাম যে সবাই সবার মধ্যে পারফেকশন খোঁজার চেষ্টা করে, এটাই আসলে ট্রেলারের মধ্যে রাব্বি ভাই কাকে যেন চুল ঠিক করে দিচ্ছে। হ্যাঁ, আর ওটা দেখে আমি আবার খুব বিরক্ত। খুবই আচ্ছা, তখন আপনি কুস্তিগির হয়ে গেলেন অনেকটা। ওকে, ঠিক আছে। আমরা একটু মানে এই পারফেক্ট ওয়াইফ থেকে একটু পিছনে যেতে চাই। ওয়াইফটা থাকুক, আমি একটু জাপানিজ ওয়াইফে যেতে চাই। 2010-এর সিনেমাটার কথা নিশ্চয়ই মনে আছে, দুর্দান্ত সিনেমা। যে পরিমাণ মেসেজ আছে এই সিনেমাটার মধ্যে, 3টা ভাষায় সিনেমাটা আছে, একটা সিনেমাতে 3টা ল্যাঙ্গুয়েজ ব্যবহার হয়েছে। সো আমি ওখান থেকে একটা কোট আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। লাভ ইজ নট অলওয়েজ অ্যাবাউট বিং টুগেদার, সামটাইমস ইটস অ্যাবাউট ওয়েটিং। আপনাদের এই কাজটাতে কি আছে রাব্বি ভাই? আমাদের এই কাজটাতে জাপানিজ ওয়াইফের যেই সিনেমার রেফারেন্স আপনি দিলেন, এটা দুর্দান্ত। আমার কাছে মনে হয় যে সারা জীবনের যদি 10টা 15টা বা 100টা সিনেমার নাম বলি, তার মধ্যে এটা থেকে যাবে আসলে। তো সেটার সাথে তুলনা বা কোনোভাবে আমাদের কোনো সম্পর্ক নেই। আপনার নিশ্চয়ই একটা মেসেজ দিতে চান। আমাদের মেসেজ এটাই যে আমাদের যে ধারণা থেকে আমরা দেখি, যে সোশ্যাল লেন্স থেকে আমরা দেখি, বা একদম মানবিক জায়গা থেকে আমরা তো আসলে সোসাইটি যেভাবে আমাদেরকে চারপাশে এখন সোশ্যাল মিডিয়া বলি, অন্যান্য ইনফ্লুয়েন্স বলি, যেভাবে আমাদেরকে প্রভাবিত করে, রাইট, সেখান থেকে আমরা অনেক প্রভাবিত হয়ে যাই যে আমার এটা চাই, আমার ওটা চাই, আমার পাশে থাকা একটা জিনিসের মূল্য হয়তো তখন আমি ঠিকমতো করতে পারি না। তো আমাদের মনে হয় যে সেই রিয়েলাইজেশনটা কোনো না কোনো জায়গায় কাজ করবে।
রাব্বি ভাই দুর্দান্ত একটা মেসেজ কিন্তু আমি পেয়ে গেলাম ইতিমধ্যে, রাইট, যে আমরা আসলে মূল্যায়নটাই করতে পারি না, পাশের মানুষটার মূল্যায়ন আমরা আসলে করতে পারি না। চাই চাই চাই, আরিয়ানা কি চায়, মানে এই কথাটার সাথে আপনার কোনো ধরনের যুক্ত করার কি রয়েছে, যে কি বার্তা আসলে আপনারা দিতে চান সম্মিলিতভাবে এই কাজটার মাধ্যমে? আসলে রাব্বি ভাই যেটা বলল যে পার্টনারের কথা যদি আমরা বলতে যাই, সো অনেক অনেক রিলেশনশিপে এমন হয় যে পার্টনার যখন দেখা যাচ্ছে পাশে থাকে বা দুইটা মানুষ যখন একসাথে থাকে তখন আমরা ভ্যালু করতে পারি না। যখন লাইক প্রবলেম ক্রিয়েট হয়, দুইটা মানুষ আলাদা হয়ে যায়, তখন আমাদের মনে হয় যে আচ্ছা ঠিক আছে, বা তখন কিছু কিছু রিয়েলাইজেশন আসে। সো ইয়া দ্যাটস ট্রু যে আমরা সময় থাকতে মূল্যটা দিতে জানি না, অ্যাজ এ দাঁত থাকতে দাঁতের মর্ম দিতে জানি না। আপনি কিছু যুক্ত করতে চান এই আমার যে প্রসঙ্গটাতে? ভ্যালু করা, এবং আরেকটা জিনিস হয় কি, সেলিম ভাইয়ের কাছে আমি একটা জিনিস শুনছিলাম, যেহেতু আমি বিবাহিত না, তো আমি সেলিম ভাইকে শুনছিলাম, সেলিম ভাই মানে একটা কেমিস্ট্রি গঠন করা। তো আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা ছিল যে ভাই আমরা যে হাজব্যান্ড ওয়াইফ, এদের একটু ইনার গল্পটা আমাকে বলেন যে হাজব্যান্ড ওয়াইফের আসলে কি হয়, কেন এরকম। তো বলো যে স্ক্রিপ্টে যেই ব্যাপারটা আছে যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা একটা টাইম পরে এরকম হয়ে যায়, ঝগড়ার মধ্যে ভালোবাসা খোঁজে, ছোটো ছোটো জিনিসে ভালোবাসা খোঁজে, মিস করাটাকে ভালোবাসা খোঁজে, হয়তো বা দুপুরবেলা রাত্রেবেলা ওয়েট করছে টেবিলে ভাত নিয়ে, ওটার মধ্যে ভালোবাসা খোঁজে, সকালবেলা একটা ঝাড়ি দিল, ওটার মধ্যে ভালোবাসা খোঁজে। তো এইরকম ছোটো ছোটো অনেক ডিটেল ব্যাপার আছে পুরো প্রোডাকশনটার মধ্যে। তো ওই যে ভালোবাসাটা না আসলে খুঁজে নেওয়া দৃষ্টিভঙ্গি, যে আপনি কোনটাতে ভালোবাসা খুঁজবেন, কোনটাতে খুঁজবেন না, এবং পাশের মানুষটাকে কীভাবে ভ্যালু করবেন। কি দুর্দান্ত মেসেজ! আপনারা এত দারুণ করে কেমন করে বলেন তো আমাকে। আর লাভ ল্যাঙ্গুয়েজও বোধহয় আলাদা হয় মানুষের থেকে, মানে এক মানুষ থেকে আরেক মানুষ, কাপল টু কাপল। মানে হয় না যে হতে পারে যে কোনো স্ত্রী হয়তো পছন্দ করবেন যে তার স্বামী বা তার বয়ফ্রেন্ড পার্টনার যাই বলি না কেন, যে হয়তো অনেক বেলুন ফুলিয়ে লাল টেডি বেয়ার দিয়ে তাকে হয়তো কোনো কিছু উইশ করবে। আবার কেউ হয়তো একটা বর্ষার কদম ফুল এনে জাস্ট বিছানার উপর রেখে হয়তো ফ্রেশ হতে চলে যেতে পারে, সে হয়তো কিছু বলবেও না একদম। তো সেটা আসলে কিভাবে আমি গ্রহণ করছি, ডাইমেনশনটা কি, ওয়ে অফ এক্সপ্রেশনটা একটু ডিফারেন্ট থাকে। আমরা মেসেজ নিয়ে কথা বলছি, বার্তা নিয়ে কথা বলছি, কি কি বার্তা দিতে চান আসলে। এবার জানতে চাই যে কাজটা করে কেমন লাগলো, এবং এই কাজের মধ্যে যদি ছোট দুই একটা মজার ঘটনা থাকে সেটা একটু শুনতে চাই, জানাতে চাই আমার দর্শকদেরকে। রাবি ভাই কি বলবেন আগে? তাহলে কাজের সময় আমার ভীষণ জ্বর ছিল, আমি বোধহয় অ্যান্টিবায়োটিক চলছে। আমি তার আগে আমাকে একটা কথার উত্তর দেন প্লিজ। এই কাজে কি সিগারেট খেতে হচ্ছে আপনাকে? একবার ছিল বোধহয়, একবার না, বাঁচা গেছে। একদম একটা সিন ছিল, তাও বোধহয় ও সিগারেট খাচ্ছে, আমি গিয়ে সিগারেট চাইলাম, কিন্তু ও তখন আমাকে একদম দেখতে পারছে না, আমার সঙ্গে খুব দুর্ব্যবহার করলো, এরকম কিছু একটা। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা দিই এই প্রশ্নটা আমি হঠাৎ করে কেন করলাম। এটা আপনারা আমাকে প্রশ্ন করেন হঠাৎ করে, মানে কেন করলাম, কেন? কারণ হচ্ছে এটা হচ্ছে কি আমাদের সিকুয়েল 2 না, এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে সিকুয়েল 2। এর আগে একটা প্রশ্ন করেছিলাম যে আপনাকে যারা কাস্টিং করে, মানে পরিচালকরা, তারা প্রত্যেকটা কাজে এত বেশি সিগারেট আপনাকে দিয়ে খাওয়ায় কেন? এবং আপনি দেখবেন তার কাজগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে সিগারেট খাচ্ছে তো খাচ্ছে, একটা না একটার পর একটা এরকম ভাবে কন্টিনিউয়াস। সো এই জন্য আমি জিজ্ঞেস করেছি, কারণ এই প্রশ্নটা আমি এর আগে তাকে একবার করেছিলাম। সো আজকে খুব স্মোকার এরকম কোনো ক্যারেক্টার না। আচ্ছা, অন স্ক্রিন স্মোক খুব সুন্দরভাবে করে। আমি এমন কাইন্ড অফ পোস্ট দেখেছি সোশ্যাল মিডিয়াতে, উনি দিয়েছিলেন যে সেই সিগারেটটা এমন ভাবে নেয় এটা দেখতেও ভালো লাগে। সো এই জন্য পরিচালকরা বলে ঠিক আছে খাও। আমার কোনো দোষ নেই এখানে। আচ্ছা, এবং সিগারেট খুব ক্ষতিকর, অবশ্যই ক্ষতিকর। সো আপনি যেখানে ছিলেন, আমি সরি যে আমি যেখানে ছিলাম, এবং কাজটা করার সময় খুব জ্বরে ভুগছিলাম, এবং তারপর আমরা সবাই মিলে কাজটা করছি, এবং প্রত্যেকটা সিন কিছু মজার সিন ছিল আসলে। তো সেগুলো করতে গিয়ে আসলে আমরা ওই যে ছোটোখাটো করে যখন রিহার্স করছি বা ব্লকিংটা করছি, তখন বেশ ফানি হয়েছে আমাদের বেশ কয়েকবার। আর আমরা ছোট্ট একটা দুর্ঘটনার মধ্যেও পড়লাম। আমাদের লাইটের কয়েকজন, আমরা তো আসলে যেভাবে কাজ করি, সবাই তো আসলে জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হয়, টেকনিশিয়ানস যারা কাজ করেন। তো ছোট্ট একটা অ্যাক্সিডেন্টের কারণে ওনারা উপর থেকে পড়ে গিয়েছিলেন। ভাগ্য অনেক ভালো আমাদের,
কেউ ওরকম বাজেভাবে আহত হননি। তো এরকম ছোটোখাটো ঘটনা দিয়েই আসলে আমরা শেষ করলাম শুটিং। কিন্তু আমাকে একটু জানান যে আমরা আপনাকে যেভাবে চিনি, মানে একটা গুরুগম্ভীর অলয়ের চরিত্র এবং এত রোমান্টিক ধাঁচের ডেলিভারি দেন, যখন লাভ ল্যাঙ্গুয়েজে কথা বলেন তো ওইটা শুনতে ভালো লাগে। সেই মানুষ যখন মানে একটা কমেডিয়ান ধাঁচের অভিনয় করে, ওইটা কি অ্যাডজাস্ট হচ্ছিল? আমি আপনাকে দেখছিলাম স্ক্রিনে, যতটুকু ট্রেলারে দেখা যায়। না, ইউ আর ভেরি মাচ রাইট। আমি বোধহয় কমেডিটাই ঠিকমতো পারি না। আমার সবচেয়ে খারাপ আমার হয় কমেডিটা, কিন্তু এই নাটকে হচ্ছে সিচুয়েশনাল কমেডি। মানে সিচুয়েশনগুলো এমন ভাবে তৈরি হচ্ছে যে হয়তো ওই মোমেন্টটা কমিক, তো সেটা এক ধরনের রিস্কিও। মানে আমি পত্রিকার জন্য কথা বলার সময় বলছিলাম যে এরকম একটা কমিক মোমেন্ট তৈরি হওয়ার পেছনে অনেক কিছু থাকে। সুন্দর লেখনী লাগে, একটা সুন্দর ডিরেকশন লাগে, আমাদেরকে অভিনয় করতে পারতে হয়, এবং তাছাড়াও কিন্তু মানে মিউজিক বলি, এডিটিং বলি, অনেক কিছু মানে একটা সম্মিলিত প্রচেষ্টায় এক একটা মোমেন্ট তৈরি হয়। কিন্তু তো আমরা আশাবাদী, দেখা যাক কি হয়। অফকোর্স আমরা আশাবাদী, রবার্ট ফ্রস্টের মতো। একদম। আর রিয়ানা, আমি একটু জানতে চাই যে এই কাজটা করতে গিয়ে কি মুহূর্ত আছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায়? ভালো লাগা হতে পারে, খারাপ লাগা হতে পারে। এই মোমেন্টটা আমার মাথায় একটা স্টোরি মানে আসছে, সেটা হচ্ছে যে আমার মনে আছে যে আমি একটা সিনে এমনভাবে স্টাক হয়ে গেছিলাম যে মানে আমি বের হতে পারছিলাম না। মনে আছে আপনার? কোনটা? ওই রেড কালার শাড়ি পরা ছিল, ওই সিন থেকে বের হতে পারছিলাম না। আই থিঙ্ক ওটা আমার জন্য মানে অনেকবার টেক নিতে হয়েছে। সো তখন সেলিম ভাই একটু রেগে যায় আমাকে, মানে ভালোই একটু বকা দিছে। সো তখন আমি কান্না করে দিয়েছিলাম। এরপর আবার সেলিম ভাই সুন্দরভাবে বুঝাইছে। আপনার ছোটবেলার মিনার কথা মনে আছে? সো মিনার একটা বিখ্যাত ডায়লগ আছে, তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? আমরা সবাই এটা জানি। আমি চাই পরিষ্কার টয়লেট। টয়লেটটা বলে না এখানে, তো না এখানে। সো আমার যেটা জানার ইচ্ছা যে এই যে সিনেমার নায়িকা, আপনি তো সিনেমার নায়িকা, তাই না? তো সিনেমার নায়িকা হতে গিয়ে এই যে আমরা যেই নতুন শব্দটা শুনলাম, অভ্যস্ত হলাম, ফ্ল্যাশ ফিকশন, হ্যাঁ, একটু জানার বোঝার চেষ্টা করছি। সো ফ্ল্যাশ ফিকশন নিয়ে আসলেন, সো সিনেমা থেকে ফ্ল্যাশ ফিকশনের এই জার্নিটার মধ্যে কোথাও মনে হয়েছে যে আপনি নাই, যে নায়িকা হিসেবে নাই, নায়িকা? না, আমি যখন থেকে কাজ শুরু করেছি এই সেক্টরে, আমার মাঝে ওই জিনিসটা ছিল যে আমার নায়িকাই হতে হবে। আচ্ছা, মানে হয় না যে চলচ্চিত্রের নায়িকা বলতে অন্যরকম একটা কিছু, একটা অরা, একটা আচ্ছা কি যেন একটা, নায়িকারা কেমন হয় আসলে বলেন? না, বাট আমার মাঝে ওই জিনিসটা ছিল যে আমার কাছে আমার ফার্স্ট প্রায়োরিটি ছিল অভিনয়। তো আমি যেখানে অভিনয় অ্যাক্টিং করার সুযোগ পাবো সেখানে আমি আছি, আমার মাঝে ব্যাপারটা এমন ছিল। আর বড় পর্দা ছোট পর্দা, ব্যাপারটা হচ্ছে যে বড় পর্দা বা ওটিটি দুইটা কিন্তু আমরা কাইন্ডা একটু সেম জনরাতেই ফেলতে পারি। সো আমার কাছে খুব বেশি পার্থক্য এমন কিছু মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কাজ করতে আসছি, সুন্দর একটা সেট, ভালো ডিরেক্টর, ভালো কোয়ার্টিস্ট, অ্যান্ড আমাকে সব কিছু খুব কমফোর্ট মনে হয়েছে, খুব বেশি ডিফিকাল্ট কিছু মনে হয়নি। আপনার জায়গাতে কমফোর্টটা কোথায় ডিসঅর্ডার হলো যে এই কাজটা করতে গিয়ে, যেই গল্পটা আমাকে বলা যায়, এরকম কোনো গল্প কি আছে? না, মানে মজার গল্প ইজি ছিল আর কি। আমার কাছে ইজি এই কারণে ছিল বিকজ সেলিম ভাইয়ের সাথে কাজ করাটা খুব ইজি, খুব ইজি গোয়িং, এবং উনি মানে বিহাইন্ড দ্য সিন বা সেট আসলে একজন ডিরেক্টর যদি ভালো হয়, সেট ইজি হয়ে যায়, প্রোডাকশন ইজি হয়ে যায়, না হলে টাফ হয়। সেলিম ভাই যেটা হয় কি, উনি অনেক বন্ধুসুলভ সবার সাথে, তো কখন চ্যালেঞ্জ মনে হয় না, কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চ্যালেঞ্জ মনে হয় না। যদি মনে হয় যে সেলিম ভাই, অনেক সময় বলি আমরা, যেরকম একটা সিনে বলছিলাম এটা সামা মনে হচ্ছে না, আপনি বলেন না কেমন ভাবে করবো, মানে সম্পর্কটা এরকম। সিনেমা একটা বললো, আমরা সিনেমা এরকম করি, তো কোনো চ্যালেঞ্জ বোধ হয়নি যে একটা সিন। বাট একটা সিন আছে যেটা হচ্ছে ড্রাঙ্ক সিন। তো হয় কি, ড্রাঙ্ক সিনে আমি কবিতা বলতে বলতে আমি ভুলভাল কবিতা বলি। আচ্ছা, তো প্রবলেম হচ্ছে যে রাইট কবিতা বলা ইজি, ভুলভাল কবিতা বলা কঠিন অ্যাকচুয়ালি। কবি একই সাথে আপনি ড্রাঙ্ক থাকেন, তো ওইটার আমি প্রিপারেশন নিয়ে আমি সিনে গেছি। তো শুরু করছি যে, এবং সিনটা এরকম যে আপনি গ্র্যাজুয়ালি ড্রাঙ্ক হতে হতে গেছেন, প্রথম থেকে না। তো এই যে লেয়ারটা ধরা, ওটা অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং ওটা যখন করতে যাই ওই টাইমটাতে একটু হাস্যকর সিন ঘটেছে, বা একটু
এরকম ঘটেছে, বাট ইট ওয়াজ ফান এবং সিনটা আমার খুব ফেভারিট সিন আর কি, খুব ইন্টারেস্টিং। এনজি শর্টস হলো সেগুলো আমাদের জন্য ফান ছিল, ইট ওয়াজ মানে ভুল করতে গিয়ে ভুল করছে না, ঠিক বলে ফেলছে, আবার কখনো এমন ভুল বলছে সেলিম ভাই ইজ নট হ্যাপি উইথ দ্যাট। সেলিম ভাইকে নিয়ে কথা বলছি, হি সাপোজ টু বি দেয়ার, এখানে থাকার কথা ছিল, আনফরচুনেটলি ওনাকে আমরা পাচ্ছি না। সো আমার অনেক প্রশ্ন আসলে যেগুলো সাজিয়েছিলাম সেগুলো সব কাটছাট করতে হলো উনি না আসার কারণে। তো কিছু প্রশ্ন আপনাদেরকে ভাগাভাগি করে আমি দিয়ে দিচ্ছি। একটা বিষয় হচ্ছে, যেহেতু আপনারা মন পুরোটা দেখেছেন, আমি জানি না স্বপ্নজালটা আপনারা দেখেছেন কিনা। সো এই দুইটা সিনেমার কথা আমি কেন বললাম, এই দুইটা সিনেমার মধ্যে উনি রোমান্টিক ডায়ালগটা এত দুর্দান্তভাবে পুশ করছেন এবং শুনতে ভালো লাগতেছিল যখন চঞ্চল চৌধুরী বলতেছিল বা ইয়াশ ভাই বলতেছিলেন, হ্যাঁ শুনতে ভালো লাগছিল। এটার মধ্যে কি এরকম কোনো ডায়ালগের খেলাটা উনি খেলেছেন কিনা? মানে আমি যেহেতু কন্টেন্টটা এখনো দেখিনি, আমাকে অপেক্ষা করতে হচ্ছে। সো এরকম কি সেলিম ভাইয়ের গল্পে ডায়ালগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, উনি এটা খুবই সচেতনভাবে। সেলিমের মজাটা হচ্ছে সেলিম ভাই ড্রামাটা খুব ভালো বোঝেন, কারণ উনি রাইটার ছিলেন। রাইটারদের ওয়ান অফ দ্য বেস্ট থিং কিন্তু ড্রামা তৈরি করা, সিন ডেভেলপ করা। তো সেলিম ভাইয়ের ডায়লগ ইজ অলওয়েজ ভেরি ইন্টারেস্টিং, ওনার ওয়ান লাইনার অনেক পাওয়ারফুল। আর একই সাথে এখানে ওই যে 2-3 জায়গায় আমরা কবিতা ইউজ করেছি, কিন্তু কবিতাটা না কবিতাভাবে উনি ইউজ করেন নাই, কবিতাটাকে উনি ডায়লগ অনুযায়ী ইউজ করেছেন, যেটা হচ্ছে ওনার মাস্টারি। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে যে উনি মাস্টার ডিরেক্টর, এটা প্রচার পাই ওখানে, যে উনি যেরকম আমি একটা জায়গা ওই যে সিনটার কথা বললাম, ওই সিনটাতে অ্যাকচুয়ালি আমি মেয়েটাকে প্রপোজ করি ইন এ ভেরি ডিফারেন্ট ওয়ে, এবং একই সাথে সিনটা ইজ ভেরি টাফ বিকজ আপনি ফুল, আপনি পুরো জায়গাটাতে ইউ আর এ ফুল, এটা প্রমাণ করতেছেন, ইউ আর প্রপোজিং সামওয়ান, অ্যান্ড একই সাথে ইজ ভেরি সিরিয়াস। সো এত চ্যালেঞ্জ, বাট ওইটা রাইটিং ছাড়া হয় না। হ্যাঁ, এবং সেলিম ভাইয়ের পাওয়ারই এখানে, অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ রাইটার, এখানেই পাওয়ার। আমি এই পাওয়ারটা নিয়ে আসলে কথা বলতে চাই, সেটা হচ্ছে দর্শক পয়েন্ট অফ ভিউ থেকে। দর্শকদের একটা আলাদা ধরনের পাওয়ার থাকে, যেটা দ্বারা আসলে আমরা নিজেরা দিন শেষে সমাদৃত হই সবাই। তাদের দর্শকের অ্যাক্সেসিবিলিটি নিয়ে একটা নানান ধরনের শঙ্কা থেকে যায়। যখন আপনি এটা পার্টিকুলার একটা প্ল্যাটফর্মের জন্য দেন, তখন কিন্তু অনেক দর্শক মানে ওইটা থেকে বঞ্চিত হয় এবং দেখতে চায় না, বা ওনারা ওইভাবে একটা প্ল্যাটফর্মে গিয়ে তারপর সাবস্ক্রাইব করে তারপরে দেখবেন, এটা আসলে হয় না। এই প্রসিডিউরটা এখনো আমরা অনেক দর্শক অভ্যস্ত না, অনেকের কাছে অ্যাক্সেসটা নাই। সো আপনারা কি এই জায়গাটা ফিল করছেন কিনা, বা এটা পরবর্তীতে অন্য কোনো প্ল্যাটফর্মে আসার সুযোগ আছে? আমাদের এই পার্টিকুলার প্রজেক্টটাই ফিলিং স্টেশন নামে একটা প্ল্যাটফর্মে আসবে কিছুদিন পর, আমরা যতদূর জানি। তো আশা করছি যে মানে এই ছোট কন্টেন্ট যেগুলো চরকি করছে, এই যে ফ্ল্যাশ ফিকশন বলে যেগুলো হচ্ছে, সেগুলো একটা পর্যায়ে একটা সময়ের পরে ফিলিং স্টেশন নামে একটা প্ল্যাটফর্মে আসবার কথা। সো আজকে যদি কেউ এই পার্টিকুলার চরকি থেকে যদি কেউ মিস করে, সো তার জন্য একটা নেক্সট অপরচুনিটি থাকছে। মানে আমার মতো সাধারণ দর্শকদের, আমি দুঃখিত শব্দটা অসাধারণ দর্শক, দর্শকরা সবসময় অসাধারণ। সো এই যে ওটিটি নাটক সিনেমা, এটার মধ্যে কোনটা বেশি এনজয় করেন? যদিও অনেক অভিনয়, আমি এই প্রশ্নটা অনেককেই করেছি, সবাই বলে যে আমার কাজটা তো অভিনয় করা, অভিনয় সেটা যে কোনো প্ল্যাটফর্মে হলো, কিন্তু ব্যাপারটা এরকম না মির রব্বি ভাই। আপনি যখন ওটিটিতে অভিনয়টা করেন, সময় নিয়ে করেন, সিনেমাতে আপনার অন্য একটা অরা দেখতে পাই, আবার নাটকে একটা তাড়াহুড়ার ব্যাপার আছে। সো কেমন আপনার উত্তরটা কেমন দীপ ভাই? সিনেমা এনি ডে সিনেমায় কাজের এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয় যে সিনেমায় অভিনয় করা ইজি এবং আপনি অনেক কিছু করতে পারেন, আপনার সর্বোচ্চ পোটেনশিয়াল আপনি সিনেমাতে দেখাতে পারেন একজন অভিনেতা হিসেবে। সিনেমার সবচেয়ে মজা হচ্ছে সিনেমার আপনার পুরো বডি কথা বলে, এবং সেটা দেখাইতে পারে ডিরেক্টর, দেখায়ও আপনার পুরো বডি ল্যাঙ্গুয়েজ। যেমন বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিংয়ের একটা খুব বড় পার্ট হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা কখনো টেলিভিশন ইউজ করতে পারি না, কারণ ইটস ভেরি ক্লোজ আপ মিডিয়াম, কখনো পারি না। বাট সিনেমাতে ইউ ক্যান ডু এনিথিং, এবং আপনার প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে ডিল করা শিখতে হয়। এবং আরেকটা জিনিস হচ্ছে সময় নিয়ে সিনেমাটা হয়, সময় নিয়ে একটা দিনে 2টা থেকে 3টা সিনের বেশি হয় না। নাটকে আমাদের একদিনে 14-15টা করে সিন করা লাগে। তো সব কিছু মিলায় সিনেমা, এবং সিনেমা যখন বিগ স্ক্রিনের অনেকগুলো ব্যাপার আছে, যে আপনি যে ফ্রেমটা দেখেন ওটা তো অনেক বড় ফ্রেম, ওটার ইম্প্যাক্ট অনেক বেশি, আপনার ক্লোজ আপের ইম্প্যাক্ট অনেক বেশি। আপনার যখন আপনাকে লো অ্যাঙ্গেল থেকে একটা ক্যামেরা ধরা হয়, যেটা খুব টেলিভিশনে রেয়ারলি ধরা হয়, লো অ্যাঙ্গেলের ক্যামেরা একটা আলাদা মিনিং ক্রিয়েট করে, ক্যারেক্টারের একটা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে, ডিপেন্ড করে, অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, সিনেমা মানে সিনেমার কাছে কোনো মিডিয়াম ধারে কাছে নেই। কিন্তু খুব ইন্টারেস্টিং ওয়েতে এই সেম এক্সপ্রেশনটা কিন্তু আমরা মঞ্চে দেখতে পাই, যেটা আপনি যেটা বলেছেন যে নাটকে ওইটা ছোট পর্দায় কেমন করে যেন মিস করি,
কিন্তু আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছেন, বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি, যে এটা আপনি এই এক্সপ্রেশনটা বা বডি ল্যাঙ্গুয়েজটা মঞ্চে যারা অভিনয় করেন তাদের মধ্যে আবার দুর্দান্ত রূপে প্রকাশ পায়। সো এই যে থিয়েট্রিক্যাল অভিনয়ের তো প্যাটার্নই অন্যরকম অধিকাংশ ক্ষেত্রে, তো সেটা অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকেই তখন মানুষ যেটা রেফার করছিল মঞ্চের ক্ষেত্রে। আরিয়ানা, ফিরতে চাই আপনার কাছে, কি ভালো লাগে এই যে চলচ্চিত্র মানে সিনেমা, নাটক, ওটিটি, নাকি একদম মানে আপনি একটা সময় র্যাম্পও করতেন সেটা, নাকি আবার এখন সোশ্যাল মিডিয়াতে মানুষ দারুণ দারুণ কন্টেন্ট বানায় যে কোনো বিষয়ে 1 মিনিট 2 মিনিট 30 সেকেন্ড রিলস, কি ভালো লাগে করতে? ইনফ্লুয়েন্সার আচ্ছা, ইনফ্লুয়েন্সার আমি এবার বললাম না, কারণ অনেকে ইনফ্লুয়েন্সার বললে এখন খুবই রাগ হয়ে যায়। না এমন কিছু না, বাট হতে পারে, আমি চেষ্টা করব। আচ্ছা, আমার ক্ষেত্রে কি মনে হয়, ছবি বা ওটিটির ব্যাপারটা কি, ওইখানে স্বাধীনতা জিনিসটা থাকে, আর নাটকের ব্যাপারটা হচ্ছে স্বাধীনতা জিনিসটা থাকে না। আর এনজয়ের ব্যাপারটা যদি আপনি বলতে চান, আমরা এখন অডিয়েন্স কি হয়ে গেছে, যে অ্যাজ এ অডিয়েন্স যদি আমি বলি, অডিয়েন্সটা খুব সহজ জিনিস দেখতে পছন্দ করে, স্ক্রল করতে পছন্দ করে। সো 15 সেকেন্ড 20 সেকেন্ড এই রিলসগুলো মানে সহজ জিনিস দেখার ক্ষেত্রে সহজ জিনিস দেখতে পছন্দ করে। আর আমি যদি কাজ করার ক্ষেত্রে বলতে চাই, সেক্ষেত্রে আমার সিনেমা, ওটিটি এই জিনিসগুলো ভালো লাগার জায়গাটা বেশি কাজ করে, বিকজ সেখানে একটা স্বাধীনতা পাই, সময়টাও পাই। একটা ইন্টারভিউ দেখছিলাম আপনার, আপনি বলছিলেন র ক্যারেক্টার আপনার বেশি পছন্দের। মানে এই র ক্যারেক্টারটা কি, আপনি এক্সপ্লানেশনও দিচ্ছিলেন যে মেকআপ থাকবে না, কিছু থাকবে না, অ্যাজ ইউজুয়াল আরিয়ানাকে যেখানে উপস্থাপন করা যাবে, এইটা যদি একটু এক্সপ্লেন করতেন। ব্যাপারটা আমি একটু অন্যভাবে জানলাম তো, যে কেউ একজন র চাচ্ছে যে না আমি যেমন আছি এমনভাবে উপস্থাপন করেন না, সেই চরিত্রটা কি পেয়েছেন এখন পর্যন্ত? হ্যাঁ, মহানগর 2-তে আমার যে ক্যারেক্টারটা ছিল, ফুল ক্যারেক্টারটা আমি একদম মেকআপ ছাড়া করেছি। এরপর আমি আরো বেশি রিয়েলাইজ করছি যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ঝামেলা কম, আর ক্যারি করার ঝামেলাটা থাকে না। আর র চরিত্রগুলোতে কি হয় যে আমি ওই ক্যারেক্টারটাতে আমি লিভ করতে পারি, আমি একটা ক্যারেক্টার প্লে করতেছি, ওই ক্যারেক্টারটা আমি লিভ করতেছি। সো সেই জায়গায় মজাটা হয়, সেই জায়গায় একটা কাজ করে। রব্বি ভাই, আপনার কাছ থেকে জানতে চাই, আমরা যে বিভিন্ন প্ল্যাটফর্মের কথা বলি, নানান ধরনের অভিনেতারা, আমাদের অভিনেতারা নানান ধরনের বক্তব্য দেন যে আসলে না আমি আসলে অভিনয়টাই করতে চাই, যে সেটা প্ল্যাটফর্ম হলেই হলো। আপনার জায়গা থেকে ব্যাপারটা কেমন? আমার কাছে মনে হয় যে দীপ ভাই এবং আরিয়ানা যে দুটো ব্যাপার বললেন, এটাও খুব ভীষণভাবে সত্যি। আবার অন্য যে অভিনেতারা বলেন যে কোনো প্ল্যাটফর্মে হোক, যে ফর্মেই হোক, আমি কাজ করতে চাইবো, ওটা ভালো লাগে, সেটাও ভীষণভাবে সত্যি। মানে সিনেমার ক্ষেত্রে মানে সাধারণ অর্থেই ধরে নেওয়া যায়, একটা সিনেমাতে বা একটা ওটিটির একটা বড় একটা সিরিজে বাজেট অনেক বেশি থাকে, আয়োজনটা বেশি থাকে। আমার সারাদিনে হয়তো কম সংখ্যক সিন করতে হয়, অনেকবার হয়তো রিহার্স করতে পারি, ব্লকিং করতে পারি, আর একটু কীভাবে বেটার করা যায়। একটা নাটকের ক্ষেত্রে হয়তো সেই সময়টা আমরা পাই না, আমরা সেই সময়টা দিতে, তো সেটা তো আরও বেশি রিস্কি হয়ে যায় তখন, যে আমার কম সময়ের মধ্যে একটা ঠিকঠাক কোনো একটা টেক দিয়ে বের হয়ে আসতে হবে, এবং সেটা কোনো অর্থে মানে কম যুদ্ধ না আসলে। তো পরীক্ষা, প্রত্যেকটাই পরীক্ষা, যেখানে আয়োজন অনেক বড়, সেটা তো নিশ্চয়ই একটু আনন্দের। জোশ, আমি একটা ছোট বিষয় জানতে চাইবো। আমি তো আপনার কাছ থেকে বিভিন্ন সময় আবদার করি, কবিতা শোনার আবদার করি, আপনি একটা সময় দীর্ঘ সময় রেডিওতে কাজ করেছেন, সেটা একটা আবদার আছে। আমি এর আগের এপিসোডে আমরা করেছিলাম যে আপনি যদি এই শোয়ের হোস্ট হতেন, তাহলে এই আয়োজনটা কেমন করে শুরু করতেন? এর চেয়ে ভালো করে করতে পারতাম না, আপনি যেভাবে করছেন। এইটা আমি একটু দেখতে চাই, কারণ আমি আপনাকে পুরনো সেখানে একটু নিতে চাচ্ছি, কেননা আমি আপনাকে ওইখানটাতে মিস করি সামহাও, এই জন্য বলছি যে আপনি একটু পিছনেও নিয়ে আসি, আমি এই জন্য নিয়ে আসলেন। আমি জানি না, মানে আপনি যেভাবে শুরু করেছেন আমি হয়তো তাই বলতাম যে প্রত্যেকটা মানুষ আসলে কিভাবে বিশ্বাস করে নিজেকে, সেখান থেকে তার ভবিষ্যৎ, তার চারপাশ অনেক কিছু হয়তো ডিফাইন্ড হয়, সেখান থেকে সেই আত্মবিশ্বাস নিয়ে যদি একজন মানুষ বড় হতে পারে, প্রত্যেকটা মুহূর্তে নিজে এবং তার চারপাশকে সেভাবে প্রবাহিত করতে পারে, তাহলে সেই মানুষটা শুধু তার ভেতরে নয়, তার চারপাশের মধ্যেও একটা অন্যরকম দোদনা তৈরি করতে পারে, ফেমাস হয়ে উঠতে পারে, এবং সেটা নিজের কাছে, সেখান থেকে আরো ফেমাস। কঠিন শব্দ, এটা হচ্ছে একটা মানুষের হচ্ছে যে অনেক বই টই পড়লে আর কি যেটা হয় যে অনেক শব্দ মাথার মধ্যে গেঁথে আছে, সো একটার পর একটা সে ডেলিভারি দিয়ে যাচ্ছে। সো আমাদের নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে কি করছেন আমাদের মতো অসাধারণ দর্শকদের জন্য, যেটা আমরা অপেক্ষা করে থাকবো। একটা তো আসলো, আর অল্প কিছুক্ষণ অপেক্ষা রয়েছে, ঠিক 2 ঘন্টার
একটু বেশি সময়। হ্যাঁ, তারপরে আসছে আমাদের দ্য পারফেক্ট ওয়াইফ, Yeah. যেখানে আমরা 3 জন আছি এবং আরো আমাদের সহ অভিনেত্রী, আরো কো আর্টিস্ট আছেন যারা এখানে নেই। তাছাড়া এই মুহূর্তে আমি সিঙ্গলস করছি, ছোট ছোট নাটক, সেগুলো রেগুলার করা হয় বলা যাবে? এবং সেগুলার হ্যাঁ, মানে সেটা কবে কোনটা আসছে সেটা হয়তো এই মুহূর্তে দু বলতে একটা পারছি নাম না। যদি বলতেন। 62 ঘন্টা একটা এনটিভিতে গেল, সেটা ইউটিউবে আসবে কয়েকদিনের আচ্ছা। মধ্যে। তারপরে ভাঙা খেলনা একটা কাজ খুব রিসেন্ট টাইমে শুট করলাম, সেটা বোধহয় খুব তাড়াতাড়ি আসবে। আচ্ছা। এছাড়া এর আগের অনেক শুট করা কাজ থাকে যেটা হয়তো আসে একটু দেরি দেরি করে। তাছাড়া বলবার মতো এই মুহূর্তে আমি একটা ইন্ডি ফিল্মে কাজ করছি, একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। কৌতূহল নামে একজন পরিচালক, এটা ওর নাম, এই নামেও পরিচালনা করে এবং সিনেমার নাম হচ্ছে দুঃসাহস। বাগেরহাটে গিয়ে আমরা কাজ করছি। একদমই বড় কোনো আয়োজন না, কিন্তু আরিয়ানা যে কথা বলছিল যে এত মানে দুঃসাহস। আমাদের ইউনিটে কোনো, হ্যাঁ এটাই দুঃসাহস, আমাদের ইউনিটে কোনো মেকআপ আর্টিস্টই নেই। তো হ্যাঁ, কোনো মেকআপ আর্টিস্টই নেই, তো কারোরই মেকআপ নেই আসলে। তো ভীষণ লোকাল গল্প এবং সেটা অন্য রকম করে তৈরি হচ্ছে। প্রক্রিয়াটা এত ভীষণ আনন্দের এবং এমনভাবে আমরা সবাই ইনভলভড। লোকাল যারা আর্টিস্ট আছেন তারা এত ভালো অভিনয় করেন। আমি গিয়ে প্রথমে 2 দিন ওদের কাজ দেখেছি আগে, তারপরে ওদের সঙ্গে মানে মিশে গিয়ে কাজটা করার চেষ্টা করেছি। আর একটা লট বাকি আছে। আমি মানে আম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। লোভ লাগছে তো, তাই না? একদম শুনেই লোভ লাগছে। আরিয়ানা কি করছেন আমাদেরকে একটু জানাবেন? বলা যাবে? আমি এখন একটু কাজ কম করছি, তবে মামুন ভাইয়ের একটা ছবি করছে, অনন্য মামুন, স্পর্শ। এটার কলকাতার পার্টটুকু হয়েছে, গানের শুটিংগুলো বাকি আছে, 2টা সং। এই একটু বেছে বেছে কাজ করছি, মানে অ্যাভেলেবেল একটু কম হতে চাচ্ছি, একটু বেছে বেছে ভালো কাজ করার চেষ্টা করছি। কিছুদিন পর পর একটা বড় সিনেমা করবে এভাবে হয়তো প্ল্যান। কোয়ান্টিটি কোয়ালিটির মাঝে জিনিসটা একটু এক্সক্লুসিভ। হ্যাঁ, এটা আসলে কেন হয়, মানে যে নায়িকা, সিনেমার নায়িকা, এই ব্যাপারটা ধরে রাখার জন্য কি? না, এই ব্যাপারটা ধরে রাখার জন্য। ব্যাপারটা হচ্ছে যে কাজ Quality কম ধরে রাখার করতে জন্য, চাই, right? বাট ভালো কাজের সাথে থাকতে চাই। ব্যাপারটা হচ্ছে এটা। কাজ কম করতে চাই, ভালো কিন্তু কাজের সাথে থাকতে ভালো চাই। কাজের সাথে থাকতে চাই। আচ্ছা, কাজ বেশি করতে চান? আমার মনে হয় এখন কাজ বেশি করা উচিত, আচ্ছা, আমার এখন মনে হচ্ছে। কেন বলছি, কারণ মানুষ এখন কাজ ভুলে যায়, বেশি দিন মনে রাখে না। আর এখন অডিয়েন্সের অনেক লেয়ার। আগে বিটিভি ছিল, একটাই টিভি, সবাই আমরা এটা দেখতাম। এখন রিলসের যুগ, কিছুদিন খুব সামনে ভার্টিক্যাল সিনেমা আসবে, মানে লম্বায় শুট করা সিনেমা আসবে। তো অনেক কিছু চেঞ্জ হচ্ছে। প্ল্যাটফর্ম ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় কাজ বেশি করা উচিত, কিন্তু কোয়ালিটি কাজ করা উচিত। আপনি কোয়ালিটি কাজ বেশি করেও করা সম্ভব, এটা ডিপেন্ড করে আপনার রুচি কীরকম, আপনি কোন অডিয়েন্সকে টার্গেট করতে চান তার উপরে। তো বেশি করা উচিত আমি মনে হয়, কিন্তু কোয়ালিটি মেনটেন করে করা উচিত। আমি একটা কঠিন প্রশ্ন জিজ্ঞেস করি, আমি এটা এর আগে একবার করেছিলাম, আমি জানি না আপনারা এটাকে কেমনভাবে নেবেন। আপনারা কি মনে করেন যে যারা আপনারা অন স্ক্রিনে কাজ করেন আমাদের জন্য কষ্ট করে, তাদের বই পড়া দরকার? ভীষণ দরকার, অবশ্যই। সবারই বই এবং পড়া সেটা কি আসলে আপনারা যারা কাজ করেন এত কষ্ট করে, সেটা সময় পান বা আসলে কি করতে চান? মানে আমি 2টা বিষয় বলেছি, একটা হচ্ছে সময় পাওয়া, আর একটা হচ্ছে আপনার আগ্রহ, যে না আমি চাই। মানে আমি আমার নিজের কথা বলতে পারি যে মানে বই পড়া বলেন, গান শুনতে পারা বলেন বা দেখতে পারা বলেন, এটা আসলে এক একটা সময় আমাদের এক এক রকম করে আবদ্ধ করে ফেলে। মানে এমন একটা পার্টিকুলার সময় হয়তো যায় যে আমি পরপর বই হয়তো বেশি পড়ছি, আবার একটা সময় যায় যে আমি বই হয়তো অনেক কম পড়ছি, দেখছি বেশি। তো সময়টা এক এক রকম করে যায়। আমি কবিতা পড়ছি কদিন ধরে, খুব মানে সাহিত্য পড়ছি এরকম নয়। আচ্ছা, তার আগে যখন কাজ করলাম আমার একটা কাজ, জাহিদ প্রীতমের সঙ্গে একটা কাজ, এমন দিনে তারে বলা যায়। আচ্ছা, তো সেটা করবার আগে যেমন লানুই বেঙ্গলি, নহন্নতে অনেক আগে পড়া বই আবার পড়তে হলো। তো এটা কাজের প্রয়োজনও পড়তে হয়, সেটা তো থাকে, পড়তে পারাটা খুব জরুরি। আমরা আপনার কাছে কবিতা শুনবো, তার আগে এই দুজনের উত্তরটা আপনি এর মধ্যে প্রস্তুতি নেন। আরিয়ানা, বই পড়াটা কি জরুরি? আমাকে দেখে মনে হয় যে আমি বই পড়ি না, মানুষ মানে এমন আমি অনেকে কমেন্ট করে, অনেকে বলে যে আপনাকে জাজমেন্টাল কথা আমরা এখান থেকে বলি না, বাট অনেকে দেখলে আমাকে বলে যে তোমাকে দেখে মনে হয় না তুমি বই পড়ো, বাট আমি বই পড়ি। ইভেন আমি কালকের আগের দিন একটা বই গত পরশু দিন আমি একটা বই পড়েছি হুমায়ুন আহমেদের, আমাদের সাদাবাড়ি। আমি প্রচন্ড পরিমাণে বই পড়ি। দুর্দান্ত। দীপ ভাই? আমার মনে হয় পড়া ইম্পর্টেন্ট, শুধু বই না। কারণ আপনাকে একজন অভিনেতা হতে গেলে এত কিছু জানতে হয়। আর স্টাডি আমার কাছে মনে হয় যে অনেক কিছু, ধরেন বই পড়া একটা স্টাডি। আপনি আমার কাছে মনে হয় যে আপনি
লার্নিং প্রসেসে থাকতে হয়, আপনাকে অনেক কিছু পড়তে হয়। Right, বই right. পড়াও, মানে আমি শুধু বইয়ের পড়া কেন আমি বললাম যে বিকজ যে কোনো একটা জিনিসে যদি আপনি করেন, যেরকম আপনি স্টাক হয়ে যান, বাট একটা দেশকে সব কিছু জানতে হয়, ইউ হ্যাভ টু লার্ন এভরিথিং। ধরেন আমি অনেক মানে আমার যেটা হচ্ছে যে আমি পড়লে না অনেক কিছু পড়া শুরু করি, মানে অনেকটা ধরনের রিসার্চ টাইপের পড়া শুরু করি আমি। মানে আছে না যে একটা কিছু বললাম না, আমি আসলে পড়তেই থাকি, পড়তে থাকি। যেগুলো আমি অনেক সময় আছে একটা সিনেমা দেখে ওই সিনেমা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করি যে ওটা কীভাবে বানাইছে, ওটা ডিরেক্টর কি, ওই ডিরেক্টরের আগের কাজ কি, মানে আমার প্রসেসটা এরকম। বাকি সবার ইন্টারভিউজ, রিসার্চ ওয়ার্ক সব একদম রিসার্চ করা শুরু করি। আমি একটা কথা বলি, আপনারা রাগ করেন না। আমাদের অভিনেতা কেন জিজ্ঞেস করলাম আর কি, আপনাদের আমাদের অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরা এখন বই তো পড়ে না, পরে স্ট্যাটাস পড়ে তারপরে আবার একটা রিয়াক্ট করে, কি যেন 2 লাইনে একটা লিখে দেয়। যাই হোক, সবাই লিখে না, যারা লিখে তাদের জন্য বললাম। আমাদের একদম শেষ পর্যায়ে রয়েছি। একটা প্রশ্ন আমি আপনার কবিতাটা দিয়ে শেষ করতে চাই, তার আগে একটা প্রশ্ন ছোট করে অ্যান্সার দিবেন। আমাদের বাংলাদেশটা নানান ধরনের সংকটে আছে, আমরা সবাই মিলে সেটাকে ভালো রাখতে চাই। একটা ছোট বার্তা দর্শকদের জন্য বাংলাদেশটাকে ভালো রাখার জন্য। আমার কাছে মনে হয় যে আমাদের সকলের একটু সহমর্মিতা সম্পন্ন মানুষ হয়ে ওঠা উচিত, খুব জরুরি। আমাদের একটু সহমর্মী হয়ে যদি আমরা পাশের মানুষটাকে দেখতে পারি, যে কোনো সিচুয়েশন দেখতে পারি, আমাদের রাগ, ক্ষোভ, নানা ধরনের তো আবেগ থাকে, তো সেই কখন আমার ক্রোধ, কখন ভালোবাসা, কখন রাগ, কখন অভিমান, সেগুলো নিয়ন্ত্রণ কোনো কোনো সময় করতে পারা খুব জরুরি। সহানুভূতির চোখ দিয়ে যদি আমাদের চারপাশ দেখি, আমার মনে হয় জীবন অনেক সুন্দর হয়ে যায়। জীবন সুন্দর হয়ে যায়। আমার মনে হয় যে আমরা যদি আমাদের কাজটা ঠিকঠাক মতো করি, এটা না করি যে আমার কাজটা আরিয়ানা করে দিবে বা রাব্বি ভাই করে দিবে, আমার কাজটা যদি আমি ঠিকঠাক করি তাহলেই দেশটা সুন্দর হবে, আমরাও ভালো থাকবো। নিজের কাজটা করা, নিজের কাজটা। আরিয়ানা? আমার মনে হয় যে আমাদের যার যা জায়গা থেকে ভালো কাজ করা উচিত। অন্য একজন ভালো কাজ করলো বা খারাপ কাজ করলো সেটা দেখার আগে নিজের জায়গা থেকে নিজের পার্টটুকু ভালো করে করা উচিত। দ্যাটস ইট। একদম ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। আমরা আসলে শেষ করব আপনার কবিতাটা দিয়ে। তার আগে আমি বিদায় নিব দর্শকদের কাছ থেকে। তার আগে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা কষ্ট করে আমাদের এখানে সময় দিয়েছেন, এই জন্য দারুণ কৃতজ্ঞতা বোধ, এবং আপনাদের জন্য অনেক শুভাশিস থাকলো অবশ্যই। থ্যাঙ্কস টু ইউ এবং ধন্যবাদ যমুনা টেলিভিশনকে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, 3 জন অতিথি নানানভাবে নানান তথ্য আপনাদেরকে দিয়েছেন, তবে একটা তথ্যের কথা বলতে চাই। তারা বলেছেন বাংলাদেশটা আপনার, এই বাংলাদেশটাকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আপনার। ফলে কি করতে হবে? আপনার কাজটা করতে হবে। আবারও বলি, কি করতে হবে? আপনার কাজটা করতে হবে। আপনি যদি দিন শেষে আপনার কাজটা মনোযোগ দিয়ে করেন, সেটা দিন শেষে আপনার ভালোর জন্য ব্যাপ্তি ছড়াবে, দ্যুতি ছড়াবে, এবং সেই দ্যুতিটা আসলে দিন শেষে আপনার না, সেটা বাংলাদেশের, কারণ আপনি না বাংলাদেশ। দেখা হবে পরবর্তী আয়োজনে। রাব্বি ভাই, কবিতাটা দিয়ে শেষ করতে চাই। আমার একটা নাটকে কদিন আগে ভাঙা খেলনা যেটার কথা বললাম, সেখানে এই কবিতাটা ছিল। রাইটার ডিরেক্টর ফিরোজ কবির ডলার। কোনো এক বৃষ্টির কবরে, কোনো এক নিঝুম রাতে, যদি শহরের সব আলো নিভে যায়, তখন তুমি ঘুমিয়ে রবে, অথবা বৃষ্টি দেখবে জানালার পাশে বসে। ঠিক তখনই আমি চলে যাব। না, কোনো নাটকীয়তা হবে না, হাসপাতালের বিছানায় শ্বাস টানাটানি হবে না, কেউ একজন খুব কাছে এসে কানের কাছে ফিসফিস করে বলবে, অনেক হলো, এবার বাড়ি চল। থ্যাংক ইউ সো মাচ। অনেক হলো, এবার বাড়ি চলো। থ্যাংক ইউ। আমরাও যেতে চাই। আমরাও চলে যাচ্ছি।